আসসালামু আলাইকুম। ভিডিও শুরুর প্রথমেই আপনাদেরকে কয়েকটি প্রশ্ন করব। আমাদের বর্তমান সামাজিক এবং অর্থনৈতিক যে কাঠামো কিভাবে চলছে, কখনো কি আপনার মনে প্রশ্ন উঠেছে? বর্তমানে পুরো পৃথিবী যে একটি অর্থনৈতিক মডেলে চলছে তা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? বা কখনো কি মনে হয়েছে যে ধনী গরিবের ব্যবধান ক্রমান্বয়ে এত বৃদ্ধি কেন পাচ্ছে? বিশ্ব অর্থনীতির কোন সব নিয়মকানুনের উপর ভিত্তি করে চলছে, যেখানে সম্পদের দ্বারা কেবলমাত্র গুটি কয়েক কিছু মানুষের দিকে প্রবাহিত হচ্ছে, সম্পত্তির ধারাটা কিছু মানুষ তা থেকে বেনিফিটেড হচ্ছে? এ ধরনের প্রশ্ন কি আপনাদের মনে কখনো জেগেছে? বা অথবা নিউ লিবারালিজম শব্দটার সাথে আপনারা কি পরিচিত? নিউ লিবারালিজম বা নব্য উদারবাদ সম্পর্কে আজকে আমি ভিডিওতে আলোচনা করব। আশা করি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। নিউ লিবারালিজম বা নব্য উদারবাদ এমন একটি অদৃশ্য বস্তু যেটা আমাদের মধ্যে সর্বত্র বিরাজ করে, আমরা দেখেও কখনো অনুভব করতে পারি না। এই নিউ লিবারালিজম বা নব্য উদারবাদের ভিতরে পুরো পৃথিবীর অর্থনৈতিক সামাজিক ব্যবস্থা ডুবে আছে। করবেন, একবিংশ শতাব্দীর শুরু থেকেই কিন্তু বিলিয়নিয়ারের সংখ্যাটা বাড়তে থাকে, যেদিকে 2007 এবং 2008 সালে পুরো পৃথিবী জুড়ে অর্থনৈতিক মন্দা চলেছিল। তার সাথে আমরা দেখতে পাচ্ছি পানামা পেপারস কেলেঙ্কারির কথা আপনাদের হয়তো মনে আছে। সেখানে দেখতে পাচ্ছি উন্নয়নশীল বা গরিব দেশগুলো থেকে প্রচুর অর্থ পাচার হচ্ছে, শরণার্থী সমস্যা বাড়ছে, সারা পৃথিবীর শরণার্থী শিক্ষার মান নিচে নামছে, মানুষের সুখে থাকার পরিমাণ কমছে, বিষণ্ণতা মানুষের মধ্যে বাড়ছে। কিন্তু তার ভিতরে গুটি কয়েক মানুষ কিন্তু ঠিকই বিলিয়নিয়ার হয়ে যাচ্ছে। এমনটা কেন হচ্ছে? এমনটা কেন হচ্ছে? সকল প্রশ্নের উত্তরই হচ্ছে এই নিউ লিবারালিজম। নিউ লিবারালিজম বা নব্য উদারনীতি কি বলে? আপনাকে মুক্ত বাজার অর্থনীতির কথা বলে, যেখানে সকলের সমান অধিকার থাকবে। শোনার সময় এই কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু বিষয় হচ্ছে নিউ লিবারালিজম বা নব্য উদারবাদ এমন একটি বাজার সৃষ্টি করে যেখানে দুর্বলদের বা অপেক্ষাকৃত গরিবদের সাহায্য করাকে ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ মনে করা হয়, যেখানে জনসেবামূলক যে প্রতিষ্ঠানগুলোকে সেগুলোকে সরকারিকরণ থেকে বেসরকারিকরণ করা হয়। ধরুন, যে বিভিন্ন শ্রমিক সংগঠন আছে, ট্রেড ইউনিয়ন আছে, এদেরকে বাজারের শত্রু হিসাবে বিবেচনা করা হয়। এমনটা করলে আসলে লাভটা কী হয় সেটা আপনাকে বলছি। ধরেন, মুক্তবাজার অর্থনীতিতে করের পরিমাণটা কমিয়ে আনা হয়। ধরেন, বাংলাদেশে একটি পণ্যের চাহিদা দেখা গেল, বাংলাদেশের মুক্তবাজারে নতুন একটি পণ্য আমরা ছাড়বো যেটার চাহিদা তুঙ্গে। এমন অবস্থায় বাংলাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারাও এই পণ্যটি ধরুন এই আমার ঘড়িটি, হঠাৎ করে এই ঘড়ির চাহিদা বাংলাদেশে খুব বেড়ে গেছে। এই ঘড়ির চাহিদা বেড়ে যাওয়ার ফলে কি হয়েছে, বাংলাদেশের যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছে তারাও ঘড়ি বানানো শুরু করলো। যেহেতু মুক্তবাজারে কর না থাকায় বিদেশি যে কোম্পানিগুলো আছে এরা লক্ষ লক্ষ ডলার, বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশে ইনভেস্ট করলো। ইনভেস্ট করার পর কি হলো, আমার ক্ষুদ্র কোম্পানি, আমার ক্ষুদ্র প্রতিষ্ঠান অল্প বিনিয়োগের মাধ্যমে আমি কিন্তু আমার ঘড়ির তত প্রচার করতে পারছি না, আমি আমার ঘড়িকে ওভাবে বাজারজাত করতে পারছি না, প্রোডাকশন বাড়াতে পারছি না। কিন্তু ভারতের এক ব্যবসায়ী মুক্তবাজার অর্থনীতিকে ব্যবহার করে বাংলাদেশের বাজারে এই ঘড়ি কোম্পানির সে বেশি প্রচার করবে, বেশি প্রসার করবে, তার দোকান বেশি হবে, উৎপাদন বেশি হবে, মানুষের কাছে বেশি পৌঁছেই যাবে। তখন কি হবে, এই বিলিয়নিয়াররাই আবার বেশি পণ্য বিক্রি করে তাদের পকেট ঠিকই ভারী হবে, যেখানে আমার দেশের যারা ক্ষুদ্র যারা উদ্যোক্তা ছিল তারা কিন্তু আলটিমেট তারা একটা লস হবে। এভাবেই আমি আলোচনাটা আরও দীর্ঘ করব। আজকে শুধুমাত্র আপনাদেরকে হেডিংটা দিলাম, পরবর্তী ধাপে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ।